কাহিনী শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে বাথরুমে গোসল করছিল, কিন্তু যখন সে গোসল শেষ করে বাথরুম থেকে বের হয় তখন বাইরে কিছু লোক তার জন্য অপেক্ষা করছিল, যাদের মুখে অদ্ভুত মুখোশ পরা ছিল। মেয়েটি তাদের দেখে জোরে চিৎকার করে এবং সঙ্গে সঙ্গে এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই লোকেরা কারা এবং তারা মেয়েটির সঙ্গে কি করেছিল? চলুন জেনে নেওয়া যাক। কাহিনীর শুরুতে আমরা ফরহানা নামে একজন মহিলার সঙ্গে পরিচিত হই, যিনি একটি মুসলিম পরিবারের সদস্য। ফরহানার বিয়ে হয়ে গেছে এবং তার স্বামী ও 3টি সন্তানের সঙ্গে একই বাড়িতে থাকেন। এই 3টি সন্তানের মধ্যে 2টি স্কুলে যায় আর একটা এখনও কোলে থাকা শিশু। ফরহানার বাবার একটি জুতোর দোকান আছে, যেখানে ফরহানার স্বামীও কাজ করেন। বর্তমান সময়ে এই দোকান তেমন চলে না, কিন্তু একসময় এই দোকান এত ভালো চলত যে এর আয় দিয়েই ফরহানার বাবা তার 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন। ফরহানার স্বামী খুবই সরল প্রকৃতির মানুষ, কিন্তু তার আয় এত কম যে তিনি তার সন্তানদের স্কুলে পড়ানোর খরচ বহন করতে পারেন না। এই পরিস্থিতি দেখে ফরহানা তার বাবার কাছে জিজ্ঞেস করেন, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে একটা চাকরি করতে পারি। কিন্তু ফরহানার বাবা পুরনো মানসিকতার মানুষ, তিনি বাড়ির মহিলাদের বাইরে কাজ করাটা একেবারেই পছন্দ করেন না। এমনকি ফরহানার নিজের একটি মোবাইল ফোনও নেই। বাড়িতে যদি কোনো ফোন আসে তা ল্যান্ডলাইনে আসে এবং সেটি রিসিভ করার অনুমতিও ফরহানার নেই। এখন কোনো উপায় না দেখে ফরহানা তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার নেন, যাতে বাড়ি খরচ চলতে পারে। এরপর তিনি তার স্বামী করিমের সঙ্গে এক বন্ধুর বিয়েতে যান, যিনি খ্রিস্টান। সেখানে সবাইকে দেখে ফরহানা ভাবেন, এদের জীবন কত সুন্দর, আমার জীবন কবে এমন হবে। তখনই ফরহানার শৈশবের বন্ধু নৃত্যের সঙ্গে দেখা হয়। নৃত্য কথায় কথায় ফরহানার সমস্যা বুঝতে পেরে তাকে তার কোম্পানির কথা বলে এবং বলে, কাল তুমি আমার কোম্পানিতে চলে এসো, কারণ সেখানে ইন্টারভিউ চলছে। ফরহানা এই চাকরির ইন্টারভিউয়ের কথা করিমকে জানান। পরের দিন করিম তাকে সেখানে নিয়ে যান এবং ইন্টারভিউ দেওয়ার পর ফরহানা বেরিয়ে এসে করিমকে বলেন, আমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছে। এই খবরে করিম খুব বেশি খুশি হন না, তবে তিনি ফরহানাকে কিছু বলতেও পারেন না। আসলে করিম জানেন যে তার অর্থ উপার্জনের অক্ষমতার কারণেই ফরহানাকে এই চাকরি করতে হচ্ছে, কিন্তু এর বাইরে তিনি আর কিছুই করতে পারেন না। ইতিমধ্যে ফরহানা নিজের জন্য একটি পার্স কেনেন এবং এই চাকরির জন্য খুব উৎসাহী হয়ে ওঠেন। পরের দৃশ্যে যখন ফরহানা চাকরির জন্য যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন এটি তার বাবার একেবারেই পছন্দ হয় না। এখানে করিম ফরহানার জন্য একজোড়া জুতো কিনে আনেন এবং নিজের হাতে তাকে সেগুলো পরিয়ে দেন। তারপর ফরহানা অফিসে চলে যান, যেখানে তাকে জানানো হয় যে প্রথমে তাকে ট্রেনিং দেওয়া হবে, যাতে তিনি এখানে কাজ করার পদ্ধতি বুঝতে পারেন। আসলে এটি একটি ক্রেডিট কার্ড বিক্রির কেন্দ্র, যেখানে ফরহানাকে সব কিছু শেখানো হয়। ট্রেনিং শেষ হওয়ার পর ফরহানা প্রথমবার ভয়ে ভয়ে একজন গ্রাহকের সঙ্গে কথা বলেন। এখানে তিনি খুব সহজেই গ্রাহককে সবকিছু বুঝিয়ে তার প্রথম ক্রেডিট কার্ড বিক্রি করে ফেলেন। দিন যত যায় ফরহানা এই কাজে খুব দক্ষ হয়ে ওঠেন। এই চাকরির কারণে তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্মায়। এখানকার বেতন ও ইনসেন্টিভ দিয়ে ফরহানার সংসার খুব ভালোভাবে চলতে থাকে। কিন্তু অফিসের বিল্ডিংয়ের অপরের তলায় আরেকটি বিভাগ আছে, যেখানে কাজ করা মেয়েরা অনেক বেশি ইনসেন্টিভ পায়। তারা গাড়ি করে অফিসে আসে এবং তাদের কাছে আইফোনও থাকে। এটি দেখে ফরহানারও ইচ্ছা হয় সেখানে কাজ করার। তাই যখন তার বন্ধু নৃত্য সেই বিভাগে চলে যায়, ফরহানা তাকে বলেন, বন্ধু আমাকে সেখানে চাকরি পাইয়ে দাও। কিন্তু নৃত্য তাকে বলে, তুমি যেখানে আছো সেটাই তোমার জন্য ঠিক, আমাদের এই কাজ তুমি করতে পারবে না, তাই যেখানে আছো সেখানে মন দিয়ে কাজ করো। একদিন হঠাৎ ফরহানার একটি সন্তানের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আসলে তার শ্বাস নিতে খুব সমস্যা হচ্ছিল। তারা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার জানান যে শিশুটির ফুসফুসে কিছু সমস্যা হয়েছে, তাই তার জরুরি অপারেশন করতে হবে। অপারেশন করা অত্যন্ত জরুরি হওয়ায় তারা ঋণ নিয়ে শিশুটির অপারেশনের ব্যবস্থা করেন। অপারেশন হয়ে যায়, কিন্তু এই ঋণও পরিশোধ করতে হবে। তাই ফরহানা নৃত্যর কাছে তার সমস্যার কথা বলে এবং অনুরোধ করে, দয়া করে আমাকে তোমার অফিসে চাকরি পাইয়ে দাও। অনিচ্ছা থাকলেও নৃত্য তাকে তার বসের কাছে নিয়ে যায়। বস নৃত্যকে বলেন, তুমি ফরহানাকে এই কাজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দাও, আমরা 1 সপ্তাহ ফরহানার পারফরম্যান্স দেখব এবং যদি ঠিক থাকে তাহলে তাকে চালিয়ে যেতে দেওয়া হবে। নৃত্য ফরহানাকে বলে, এই কাজ তার আগের কাজ থেকে অনেক আলাদা। আসলে এটি একটি অনলাইন কলিং চ্যাট সার্ভিস, যেখানে লোকেরা শুধুমাত্র মেয়েদের সঙ্গে তাদের ইচ্ছামতো কথা বলার জন্য এই সেবা নেয়। এখানে একরকম অশ্লীল কথাবার্তা বলতে হয়। তুমি যত বেশি সময় কোনো গ্রাহকের সঙ্গে কথা বলবে তত বেশি টাকা পাবে। এখানে কিছু নিয়মও আছে, যেমন তুমি কোনো গ্রাহককে তোমার সম্পর্কে কিছুই বলতে পারবে না, এমনকি তোমার আসল নামও নয়। যদি কেউ এটা করে তাহলে বিবেক তার অভিযোগ
বসের কাছে করে দেবে এবং সে মেয়েকে বরখাস্ত করা হবে। এখানে বিবেকের কাজ হলো সব কল রেকর্ড করা এবং সেগুলো শোনা। এসব শোনার পর নৃত্য তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে শুরু করে, যার কথা শুনে ফরহানার খুব খারাপ লাগে। এমনকি যখন সে বাড়ি ফিরছিল তখন তার মনে হয় যেন সবাই তাকে ভুল দৃষ্টিতে দেখছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার পুরনো চাকরিতেই থাকবে। ফরহানাকে উদ্বিগ্ন দেখে করিম তার কারণ জিজ্ঞেস করে। ফরহানা তাকে বলে একজন গ্রাহক তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলেছে। করিম হেসে বলে, এতে ভয় পাওয়ার কি আছে, এটা তো চাকরির অংশ। যেমন আমি প্রতিদিন দোকানে লোকের পায়ে জুতো পোড়াই, কিন্তু বাইরে আমি এটা করি না। তাই চাকরির সময় যদি কেউ তোমার সঙ্গে যে কোনো ধরনের কথা বলে ঠিক আছে, কিন্তু চাকরির বাইরে যদি কেউ এমন করে তাহলে তাকে শিক্ষা দেওয়া উচিত। করিমের এই কথায় ফারহানা একটু সাহস পায়, তাই সে আবার সেই অফিসে যায়। সেখানে সে নৃত্যকে জিজ্ঞেস করে এই লোকেরা কেন এমন কথা বলে, আর মেয়েরা এখানে কিভাবে কাজ করে, এটা তো ভুল নাকি? নৃত্য তাকে বোঝায়, বন্ধু, এটা শুধু একটা পরিষেবা যার মাধ্যমে লোকেরা তাদের মনের কথা, যারা তারা স্ত্রীদের কাছে বলতে পারে না, তা একজন অপরিচিতর কাছে বলতে পারে। অন্তত এরা রাস্তায় চলা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। এত বোঝানোর পর ফরহানা গ্রাহকদের সঙ্গে কথা বলতে শুরু করে। এই সময় তার কাছে বিভিন্ন অদ্ভুত মানুষের ফোন আসে। এই অফিসে সোফিয়া নামে একটি মেয়ে কাজ করে, যে সবচেয়ে বেশি কথা বলে এবং সব সময় শীর্ষে থাকে। পরের দিনও ফরহানার সংগ্রাম চলতে থাকে। সে কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তখনই তার কাছে একটি ক্লায়েন্টের ফোন আসে, যে তার সঙ্গে অশ্লীল কথা না বলে খুব সম্মানের সঙ্গে কথা বলে। এটি শুনে ফরহানা খুব খুশি হয়। তার মনে হয় এই লোকটির মন খুব ভালো। যে লোকটি ফরহানাকে ফোন করেছিল তার নাম ডেলন, কিন্তু সে ফরহানাকে তার নাম বলে না। ফরহানাও নিয়ম অনুযায়ী তাকে ঈশা বলে। এরপর ফরহানা ও ডেলনের মধ্যে প্রতিদিন দীর্ঘ কথোপকথন শুরু হয়। এতে ফরহানার পারফরমেন্স অনেক ভালো হয় এবং এখন শুধু সোফিয়া তার থেকে এগিয়ে থাকে। একদিন ফরহানা ডেলনকে বলেন, আমি শীঘ্রই এই চাকরি ছেড়ে দেব, কারণ এই কাজ আমার ঠিক লাগে না। ডেলন তাকে বলেন, ঈশা, এটা করো না, আমার শুধু তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমাদের মধ্যে এক অদ্ভুত কানেকশন তৈরি হয়েছে। ডেলনের এই কথা ফরহানার খুব ভালো লাগে এবং সেই চাকরি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন কথোপকথনের সময় ডেলন ফরহানার কথা শুনে বুঝতে পারে সে মুসলিম। এতে ফরহানা একটু অবাক হয়, কিন্তু এতদিনে সে ডেলনের উপর এতটা ভরসা করতে শুরু করেছে যে এতন্ত তার ধর্মের কথা তাকে বলতে পারে। এখানে তাদের কথোপকথন বিবেক খুব মনোযোগ দিয়ে শোনে, কারণ সে জানে যে ডেলন আর ফরহানার মধ্যে কিছু একটা চলছে। ডেলন ফরহানাকে বলে, এখন তো রমজানের মাস চলছে, তুমি রোজা রেখে এত কথা কিভাবে বলো, তুমি একটু বিশ্রাম নাও। এই সময় সে ডেলনকে তার গান শোনায়। কিছুক্ষণ পর সে বলে, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। ফরহানা তাকে বলে, আমার পরিবর্তে আপনি কোনো ভিখারিকে দিয়ে দিন, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে। বাড়ি ফেরার পথে মেট্রো স্টেশনে ফরহানা একজন ভিখারির কাছে ঈশা নামে একটি প্যাকেট দেখে। জিজ্ঞেস করলে ভিখারি বলে, একজন লোক আমাকে এটা দিয়েছে, সে বলেছে এটা ঈশা নামে একটি মেয়েকে দিতে এবং সে আমাকে অনেক টাকাও দিয়েছে। এটা শুনে যখন ফরহানা গিরিচ উপহারটি খোলে, তাতে একটি সিম্ফোন নামে বাদ্যযন্ত্র দেখে তার মুখ উজ্জ্বল হয়ে যায়। সে সব কিছু ভুলে যায়। কিন্তু পরের দিন অফিসে গিয়ে ফরহানা দেখে ডেলনের কোনো ফোন আসেনি। এতে সে উদ্বিগ্ন হয়ে ভাবে তার সঙ্গে কি হয়েছে। তার কাছে একের পর এক বিভিন্ন লোকের ফোন আসতে থাকে, কিন্তু সে সেগুলো কেটে দেয়। ফরহানা দুদিন অপেক্ষা করে, কিন্তু তবুও ডেলনের কোনো ফোন আসে না। তাই সে সোফিয়ার সঙ্গে গিয়ে নিজের জন্য একটি মোবাইল কিনে নেয় এবং সোফিয়াকে তার আইডি কার্ড দেয়, যাতে সে তার জন্য একটি সিম কিনে নিতে পারে। এরপর ফরহানা একটি সংবাদপত্রে একটি শিরোনাম দেখে, যেখানে লেখা যে একজন সঙ্গীতশিল্পী দুর্ঘটনায় মারা গেছেন, যিনি একটি মেয়ের সঙ্গে অনলাইনে চ্যাট করতেন। এই খবর পড়ে ফরহানার মনে হয় এটা হয়তো ডেলন। সেই কথা নৃত্যর সঙ্গেও শেয়ার করে। এমন সময় হঠাৎ ডেলনের ফোন আসে। সে ফোন না করার জন্য ফরহানার কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল, তাই তোমার সঙ্গে কথা বলতে পারিনি, আমাকে ক্ষমা করো। ফরহানা তাকে বলে, আমি তো ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে। এই ঘটনা থেকে আমি শিখেছি যে জীবন খুব ছোট, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ডেলন তার কথা শুনে প্রথমে নিজের নাম বলে এবং বলে, আমি তোমার সঙ্গে কাল ঈদের দিন দেখা করতে চাই। ফরহানা রাজি হয় এবং বলে, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসব। তাদের এই মিটিংয়ের কথা জেনে বিবেক প্রথমে তার বসকে সব বলার কথা ভাবে, কিন্তু পরে নিজেকে থামায়, কারণ সেও ফরহানার মতো এই লোকটিকে দেখতে চায়। পরের দিন ফরহানা খুব আনন্দে বিরিয়ানি তৈরি করে, কিন্তু বাইরে যাওয়ার সময় হলে তার বাড়ি থেকে বেরোনোর সুযোগ হয় না। সন্ধ্যায় সবাই বাড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। ফরহানা অসুস্থতার অজুহাত দেখিয়ে বাড়ি থেকে না বেরোনোর কথা বলে।
সবাই চলে যাওয়ার পর সে একটি টিফিনে বিরিয়ানি প্যাক করে ডেলনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। পথে করিম ফরহানাকে কোথাও যেতে দেখে চুপচাপ তার পিছু নেয়। কিছুক্ষণ পর ফরহানা মেট্রো স্টেশনে পৌঁছায়, যেখানে বিবেকও উপস্থিত ছিল। সেও ফরহানার মতো ডেলনকে দেখতে চায়। তখনই হঠাৎ নৃত্যের ফোন আসে। সে তাকে বলে সোফিয়া তার ক্লায়েন্টের সঙ্গে বাইরে দেখা করত এবং একজন তাকে একটি হোটেলের রুমে নিয়ে গিয়েছিল, যেখানে আরও কিছু লোক ছিল, তারা সোফিয়ার সঙ্গে উপভোগ করতে চেয়েছিল। এই বিশৃঙ্খলার মধ্যে ভুলবশত সোফিয়ার গলায় একটি ধারালো জিনিস ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়। আসলে মুভির শুরুতে এই দৃশ্যটিই দেখানো হয়েছিল। এই কথা শুনে ফরহানার পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সে বিরিয়ানির টিফিনটি সেখানে ফেলে বাড়ি ফিরে আসে, কারণ তারও সোফিয়ার মতো কিছু হতে পারত। কিন্তু বাড়ি ফিরে সে দেখে পুলিশ ইতিমধ্যে সেখানে উপস্থিত। তারা সোফিয়ার জন্য এসেছে, কারণ সোফিয়ার পাস থেকে ফরহানার আইডি কার্ড পাওয়া গেছে, যেটা সে ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিল। পুলিশ ফরহানার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। ফরহানার ফোনের কথা জানতে পেরে এবং এই ঘটনার জন্য তার বাবা তার উপর খুব রাগ করেন, কিন্তু করিম তার সঙ্গে একটিও কথা বলে না। পরের দিন যখন ফরহানার নিত্যকে ফোন করে চাকরি যাওয়া বন্ধ করার কথা বলে, তখন করিম তাকে বলে, তুমি যদি হঠাৎ চাকরি ছেড়ে দাও তাহলে লোকেরা ভাববে নিশ্চয়ই তুমি কিছু করেছো, তাই তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। করিমের কথা মেনে ফরহানা আবার অফিসে যায়। একদিন ডেলনের কথা বলতে গিয়ে নিত্যু ফারহানাকে বলে, তোমার তাকে আগে সবকিছু বুঝিয়ে বলা উচিত ছিল, তার সঙ্গে এভাবে রূঢ় ব্যবহার করা উচিত হয়নি। যদি এখন তার ফোন আসে তাহলে তুমি তাকে সবকিছু ভালোভাবে বোঝাও। এই কথা শুনে ফারহানা ডেলনের সঙ্গে সবকিছু সত্যি বলার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ ডেলনের ফোন আসে। ফারহানা কিছু বলার আগেই ডেলান বলে, তুমি ভেবেছো আমার সঙ্গে কথা না বললে আমি তোমার সম্পর্কে কিছু জানতে পারবো না? যেদিন আমি তোমাকে ফোন করিনি সেদিন আমি তোমাকে অনুসরণ করছিলাম। তুমি আমাকে বারণ করেছো, এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এখানে ডেলান ফারহানার আসল নাম ধরে তাকে ডাকে এবং তার অফিস থেকে বাড়ি পর্যন্ত ঠিকানা জেনে ফেলেছে। সে বলে, আমি তোমাকে ততদিন অনুসরণ করব যতদিন না তুমি নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে আসো। ডেলানের এ কথা শুনে ফারহানা খুব ভয় পায়। সে ভয়ে ভয়ে বাড়ি যায়, কারণ তার মনে হয় ডেলান হয়তো তার পিছু নিচ্ছে। বাড়িতে পৌঁছে সে দেখে ঈশা নামে একটি পার্সেল এসেছে। এটা দেখে করিম তাকে ফিরিয়ে দেয় এবং বলে, এই ঠিকানায় ঈশা নামে কোনো মেয়ে থাকে না। পরের দিন অফিসে ডেলান আবার ফোন করে এবং ফারহানা তাকে বলে, তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করো তাহলে আমি পুলিশে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। ডেলান বলে, তুমি পুলিশে অভিযোগ করো? আরেকটা কথা মনে রেখো, আমার কাছে তোমার সব কল রেকর্ডিং আছে, যা আমি তোমার স্বামী ও পরিবারের কাছে পাঠিয়ে দিব। এটা শুনে ফারহানার কিছুই বোঝার উপায় থাকে না। বাড়ি ফেরার পথে সে দেখে একজন কালো শার্ট পরা লোক তার পিছু নিচ্ছে। সে তাকে এড়ানোর চেষ্টা করে এবং বুঝতে পারে যে এই লোকটি আর কেউ নয়, তার স্বামী করিম। বাড়ি পৌঁছে সে করিমকে জিজ্ঞেস করে, যদি তোমার আমার উপর সন্দেহ ছিল তাহলে আমাকে চাকরিতে কেন পাঠালে? করিম তাকে বিরিয়ানির টিফিন দেখিয়ে বলে, সেই দিনও আমি তোমার পিছু নিয়েছিলাম, আর তখনই বুঝেছি যে তোমার কোনো বিপদ আছে, তাই আমি এভাবে তোমার পিছু নিই যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। তুমি আমাকে কিছু বলো বা না বলো, আমি কিছু জিজ্ঞেস করব না, তবে কাল থেকে আমি নিজে তোমাকে অফিসে ছেড়ে আসব এবং নিয়ে আসব। এই কথা মেনে ফারহানা প্রতিদিন করিমের সঙ্গে অফিসে আসা যাওয়া শুরু করে। এদিকে বিবেক জানতে পারে যে ডেলান ফারহানাকে কিভাবে হয়রানি করছে, তাই সে এমন একটি ব্যবস্থা করে যাতে ডেলানের ফোন ফারহানা ছাড়া অন্য সব মেয়েদের কাছে যায়। এতে ডেলান পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায়। পরের দিন সে দেখে ফারহানা তার স্বামীর সঙ্গে অফিসে আসছে, তাই রাগে সে করিমের একটি দুর্ঘটনা ঘটায়। তারপর করিমের ফোন চুরি করে ফারহানাকে ফোন করে বলে, তোমার স্বামীকে আমি শাস্তি দিয়েছি, যা তোমার পাওয়ার কথা ছিল, তবে চিন্তা করো না, সে বেঁচে গেছে এবং হাসপাতালে আছে। এটা শুনে ফারহানা তৎক্ষণাৎ করিমকে দেখতে হাসপাতালে যায়। সেখানে দেখা যায় করিমের পায়ে চোট লেগেছে, তবে গুরুতর কিছু নয়। পরের দিন ফারহানা ডেলানের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই সিম্ফন বাদ্যযন্ত্রের মাধ্যমে সেই দোকানে পৌঁছায় যেখান থেকে এটি কেনা হয়েছিল। সেখান থেকে ফারহানা ডেলানের ক্রেডিট কার্ডের তথ্য পায়, যা সেই ব্যাংকের যেখানে ফারহানা আগে কাজ করত। তারপর সেখানকার টেকনিশিয়ানের সাহায্যে নিত্যু ও ফারহানা ডেলানের ঠিকানা এবং ফোন নাম্বার পায়। এছাড়া ফারহানা জানতে পারে যে ডেলান এই মুহূর্তে একটি মলে তার ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করছে। তাড়াতাড়ি সেখানে পৌঁছে ফারহানা অবশেষে ডেলানকে খুঁজে বের করে। নিত্যু একটি ফেক কল করে ফারহানাকে তাকে চিনতে সাহায্য করে। ফারহানা নিকাব পরে ডেলানের ফোন চুরি করতে যায়, কারণ সেই ফোনে তার ও ডেলানের মধ্যে হওয়া কথোপকথনের সব রেকর্ডিং আছে। কিন্তু ফারহানা ফোন নেওয়ার আগেই ডেলন তাকে চিনে ফেলে এবং তার হাত ধরে ফেলে। ফারহানা তার চোখে পেপার স্প্রে ছিটিয়ে পালিয়ে যায়। তারপর সে ফোনের লক খোলার জন্য একটি দোকানে যায়। লক খোলার পর ফারহানা দেখে ফোনে কিছুই নেই, কারণ ডেলেন ইতিমধ্যে ফোনের সব ডেটা অন্য কোথাও সরিয়ে ফেলেছে। এই ঘটনায় ফারহানা একেবারে ভেঙে পড়ে। ডেলান তাকে বলে, আমি এখন সব ভিডিও তোমার স্বামীর কাছে পাঠাবো। এই ভয়ে ফারহানা রাতেও হয়রানির শিকার হয়, যা তাকে খুব ভয় পাইয়ে দেয়। এমনকি যখন সে করিমের কাছে যায় তখন তার হাত কাঁপছিল এবং সে চা ফেলে দেয়। এর সঙ্গে এই দৃশ্যটি এখানে শেষ হয়।
পরের দৃশ্যে আমরা ফারহানাকে আবার অফিসে যেতে দেখি। এবার সে ডেলানকে বলে, আমি এখনই তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়ি আসছি। এটা শুনে ডেলান খুব খুশি হয়। এর সঙ্গে আমরা সেই দৃশ্য দেখি যখন ঈদের দিন ডেলান ফারহানার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন সে পিছন থেকে একজন মহিলাকে ফারহানা ভেবে স্পর্শ করেছিল, কিন্তু স্পর্শ করতেই সেই মহিলা ডেলানকে একটি জোরে থাপ্পড় মারে এবং এর ফলে সবাই তাকে অদ্ভুতভাবে দেখছিল। এতে ডেলানের খুব অপমান বোধ হয়, তবুও সে ফারহানার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু ফারহানা আসেনি এবং পরের দিন হঠাৎ সে ডেলানের সঙ্গে ভালোভাবে কথা বলা বন্ধ করে দেয়। তাই ডেলান এখন এই ঘটনার প্রতিশোধ নিতে চায়। এদিকে ফারহানা ডেলানের বাড়ি পৌঁছে যায়। ডেলান সরাসরি করিমকে ফোন করে বলে, তোমার স্ত্রী আমার পিছনে হাত ধুয়ে পড়েছে এবং সে এখন আমার বাড়িতে আছে, আমি লোকেশন পাঠাচ্ছি, তাকে এখান থেকে নিয়ে যাও। ডেলান ফারহানাকে বলে, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম এবং আমি আমাদের প্রথম সাক্ষাতের জন্য সবকিছু পরিকল্পনা করে রেখেছিলাম। এই সময় করিম আসে এবং ফারহানাকে দেখে মোটেও অবাক হয় না, কারণ আগে রাতে চা ফেলার পর ফারহানা করিমকে সবকিছু বলে দিয়েছিল। করিম রাগিনী এবং তার স্ত্রীর সমস্যা বুঝতে পেরেছিল। তারপর সে ফারহানাকে একজন পরিচিত মহিলা পুলিশের কাছে নিয়ে যায়। সেখান থেকে তারা পরিকল্পনা করে যে কাল ফারহানা ডেলানের সঙ্গে দেখা করতে যাবে। ফারহানা বিবেকের মাধ্যমে প্রমাণ হিসেবে সেই রেকর্ডিংগুলো পুলিশের হাতে দেয়। এখন বাকি ছিল শুধু পুলিশের করিমের সঙ্গে এসে ডেলানকে গ্রেফতার করা। পুলিশ ডেলানকে হাতে নাতে ধরে ফেলে। ফারহানা তাকে বলে, তুমি একজন সাইকো এবং তুমি নিজে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। এই কাহিনীর মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে যে বিশেষ করে মেয়েদের কোনো অপরিচিত ব্যক্তির উপর এমনভাবে অন্ধভাবে ভরসা করা উচিত নয়, যতই ভালো এবং সঠিক মনে হোক না কেন। কারণ আজকাল আমরা আমাদের চারপাশে এমন অনেক ঘটনা দেখি যেখানে মেয়েরা অনলাইন প্রতারণা এবং অপরাধের শিকার হয়। তাহলে বন্ধুরা, আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো?